বন্ধুরা, ভারতের জাতীয় উৎসব রেলওয়ে গ্রুপ ডি এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তোমরা মোটামুটি দেখেছো 17 নভেম্বর 2025 থেকে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ হাতে গোনা মোটামুটি তোমরা 1.5 মাস মতো সময় পাচ্ছ। তো আমি একজন রেলওয়ে সফল ক্যান্ডিডেট হিসাবে তোমাদের কিছু সাজেশান দেবো। এই সময় নতুন করে প্রিপারেশান নিয়ে পাস করাটা হয়তো অনেকটা অসম্ভব, কিন্তু যাদের মোটামুটি প্রিপারেশান আছে বা যারা চেষ্টা করছো অথবা এই গ্রুপ সি লেভেল 1 এক্সামের স্বপ্ন দেখছো, আমার এই সাজেশানগুলো কিছু শুনে তোমাদের হয়তো কিছুটা প্রফিট হতে পারে। অর্থাৎ কম সময়ে একটু কম্পারেটিভলি বেশি নাম্বার তোমরা পেতে পারো। প্রথমে বলে রাখি, এই আরআরসি লেভেল 1-এর এক্সামে কিন্তু প্রত্যেকটা শিফটে সমানভাবে যে এক্সামের যে হার্ডনেস সেটা মেনটেন করা হয় না। অর্থাৎ কোনো শিফট অত্যন্ত ইজি হয়ে যায়, কোনো শিফট অত্যন্ত হার্ড হয়ে যায়। কিন্তু এখানে একটা সুবিধা রয়েছে, যাদের এক্সাম হার্ড পেপার বা হার্ড শিফটে পড়ে তাদের ক্ষেত্রে নর্মালাইজেশনটা অনেক ভালো হয়। আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত হার্ড শিফটে পড়েছিল, কিন্তু নর্মালাইজেশনে আমার স্কোর কিন্তু অনেকটা বেড়েছিল। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোটামুটি নিজের যে লেভেলটা, নিজের যে প্রিপারেশনটা, সেটা সঠিকভাবে ওখানে ডেলিভার করতে পারলেই হবে। এবারে আসে আমাদের যে সিলেবাসটা রয়েছে, তাতে ইম্পর্টেন্ট রোল যেগুলো প্লে করে তাদের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব বা কী টাইপের কোশ্চেন আসে সেটা বলছি। প্রথমে আসছে ম্যাথমেটিক্স। মোটামুটি প্রচণ্ড ক্যালকুলেটিভ আসবে। কোশ্চেনগুলো ইজি কিন্তু প্রচুর ক্যালকুলেটিভ। কীরকম? হয়তো বলে দেওয়া থাকবে যে কোনো একজন ব্যক্তির আয় এত টাকা, সেই এত টাকাটা দেখবে হয়তো দেওয়া আছে যে হচ্ছে 56,976 বা এই টাইপের কিছু একটা বড় ডিজিট। তার মধ্যে সে 10% এই খাতে খরচা করে, 30% এই খাতে খরচা করে, 20% এই খাতে খরচা করে। অতএব তার সেভিংস কত হবে? অর্থাৎ এটা অঙ্কটা ইজি, কিন্তু এটা এতটাই ক্যালকুলেটিভ, তোমার দেখবে যে কাটাকাটি করতে করতে অনেকটা সময় চলে গেছে, অনেক সময় 2 মিনিট 2.5 মিনিটও চলে যায়। এরকমও কিছু ক্যালকুলেশন থাকে। এরপরে গ্রাফ এবং ডিআই রিলেটেড প্রবলেম তোমরা অনেক পাবে। দেখবে যে বিভিন্ন গ্রাফ দেওয়া থাকবে, বার গ্রাফ হতে পারে বা নর্মাল যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে প্রত্যেকটার মাথায় ভ্যালু দেওয়া থাকবে এবং নিচে সেই রিলেটেড কোশ্চেন দেওয়া থাকবে। তারপরে প্রফিট লস পার্সেন্টেজ, এগুলো তো অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক। এগুলো সমস্ত রেলের পরীক্ষা মানে তো এগুলো একদম থাকবেই। পাটিগণিতের ভাগ অনেকটা বেশি থাকে। ধরো এরকম দেওয়া থাকলো যে একজন ব্যক্তি 10% লস করে কোনো প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু তার বাটখারাটা গলত থাকার জন্য বা ভুল থাকার জন্য তার ক্ষেত্রে সে 15% প্রফিট করছে। তবে একটা 1 কেজি প্রোডাক্টের অ্যাকচুয়াল ওয়েট কত, মানে কতটা সে বিক্রি করছে, এই টাইপের। মানে এগুলো কিন্তু দেখবে যে ভ্যালু এই 784 এরকম আসবে, মানে দশমিক সামথিং। মানে বুঝতে পারছো যে ক্যালকুলেশনের ব্যাপারটা থাকছে। এরপরে পাইপ সিস্টেম বা টাইম অ্যান্ড ওয়ার্ক আসবে। মিন মিডিয়ান মড থেকে কোশ্চেন পাবে। মোটামুটি পাটিগণিতের ওয়েটেজ অনেক বেশি থাকবে। আপস্ট্রিম ডাউন স্ট্রিম এগুলো থেকে প্রচুর মানে ক্যালকুলেটিভ অঙ্ক আসে। কীরকম? ধরো দেওয়া থাকবে যে এক ব্যক্তি এত টাইমে আপস্ট্রিমে এত কিলোমিটার যায়, তার যদি স্থির জলে বেগ এবং স্রোতের বেগের রেশিও এত থাকে, তবে সে 46 কিলোমিটার আপস্ট্রিমে এবং 33 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে টোটাল কত টাইম লাগবে, এই টাইপের অঙ্ক আসবে। এরপরে ইন্টারেস্টের অঙ্ক, সিআইএসআই এগুলো তো থাকবেই। তার সাথে ট্রিগোনোমেট্রি থাকবে। নর্মাল ট্রিগোনোমেট্রি ইজি থাকবে, অ্যালজেব্রা ইজি থাকবে। জিওমেট্রি এবং মেনসুরেশনে মোটামুটি কনসেপ্ট ভালো থাকতে হবে। জিওমেট্রি স্টেট করা থাকবে, ওটাকে এঁকে সলভ করতে হবে। তারপরে মেনসুরেশন নর্মাল থাকবে। এরপরে অঙ্কের এই নাম্বার সিরিজের কনসেপ্ট খুব ভালোভাবে থাকতে হবে। প্রাইম নাম্বার কোনটা, এত থেকে এতর মধ্যে টোটাল প্রাইম নাম্বারের যোগফল কত, এই টাইপের অঙ্কগুলো প্রচুর পাবে তোমরা। বা এগুলো জিআই সলভ করতে গেলেও প্রচুর কাজে লাগবে। অর্থাৎ এই অ্যাসপেক্টটাকে, নাম্বার সিরিজটাকে খুব ফোকাস করে রেলওয়ে। এরপর আসছে জিআই যেমন তোমরা করেছো সেগুলোই থাকে। মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, লেটার সিরিজ, মিসিং নাম্বার, এগুলো তো ঢেলে আসবে। শুধুমাত্র নাম্বার সিরিজ দিয়ে কত অঙ্ক আছে, কোনটা ভুল, মিসিং নাম্বারটা বের করো, বা এটার অমুক জায়গায় এটা কোন নাম্বারটা হবে। ভেন ডায়াগ্রাম থেকে তোমরা অঙ্ক পাবে এবং তোমরা নর্মাল যেমন জিআই সলভ করো সেরকমই মোটামুটি সব টপিকগুলোই এখানে কভার করবে। সিলোক্স থেকে থাকবে। তারপরে এর চেয়ে এত বড়, সে তার চেয়ে এত বয়সে ছোট, এই টাইপের যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে। এরপর হচ্ছে সায়েন্স পার্টটা নিয়ে। এটা লেভেল 1-এর এক্সামে অত্যন্ত ক্রুশিয়াল রোল প্লে করে। অর্থাৎ ম্যাথ জিআইয়ে কেউ ভালো হলে ওই সায়েন্স পার্টে কিন্তু অনেকে মার খেয়ে যায়, যারা আর্টসের স্টুডেন্ট তারা বিশেষ করে। কিন্তু আমি এটুকু মানে অভয় দিতে পারি যে এখানে যে সমস্ত সায়েন্সের কোশ্চেনগুলো থাকে সেগুলো মোটামুটি সায়েন্স এবং আর্টস সবাই করতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো বেশ কিছু নিউমেরিক্যাল থাকে বা যেগুলো একটু কনসেপচুয়াল থাকে, সেগুলো কিন্তু মানে মোটামুটি প্র্যাকটিস করতে করতে সমস্ত স্ট্রিমের ছেলেমেয়েরাই পারবে। কেমিস্ট্রিতে প্রচণ্ড রিয়াকশান বেসড অঙ্ক থাকে। অর্থাৎ বিভিন্ন রিয়াকশান দিয়ে বলবে এটা কী টাইপের রিয়াকশান, বা বলবে যে এটা প্লাস এটা ইকুয়াল টু ড্যাশ প্লাস এটা, অর্থাৎ এই জায়গায় কী তৈরি হবে। বলবে বেকিং সোডাকে হিট করলে কোন প্রোডাক্ট তৈরি হয়। HCl এর মধ্যে এক্সের প্রপার্টি কী হবে, কোনটি ধরো ধাতব ধর্ম বেশি থাকে, এই টাইপের যে কোশ্চেনগুলো থাকে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে বেসিক যে কোশ্চেনগুলো, অর্থাৎ এলিমেন্টারি, খুব ডেপথে নয়। মোটামুটি যদি ভাষা কারো কনসেপ্ট থাকে বা কেউ পড়াশোনা করে থাকে, কেমিস্ট্রি পারবে। এরপর জারণ বিজারণ এবং অ্যাপ্লাই
অ্যাপ্লাইড কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। আমাদের ডেলি লাইফে যে সমস্ত কেমিস্ট্রির অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। এই টেফলন ধরো, আমাদের যে ননস্টিক কড়াই, ব্যাকেলাইট সুইচে থাকে, ইউজ করা হয়, হ্যাঁ, এই টাইপেরগুলো প্রচুর আসে। বা চিপসের প্যাকেটে কোন গ্যাস দেওয়া থাকে, বা এই টাইপের যে কোশ্চেনগুলো, বুঝতেই পারছো আমি যেটা বলতে চাইছি। এরপরে ফিজিক্সে লাইট চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। লেন্স থেকে ভরে ভরে কোশ্চেন আসবে, দেখবে ছবি দেওয়া থাকবে বা এমনি নর্মাল ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে নিউমেরিক্যাল সলভ করতে হবে। এরপরে রেজিস্ট্যান্স, ওহমস ল, এইগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে যে এই রেজিস্ট্যান্সগুলোকে কী সিরিজে করলে এই রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এগুলো থেকেও মোটামুটি তোমরা কোশ্চেন পাবে। নর্মালি তোমরা মোটামুটি দেখেছো আজ অবধি যে কী টাইপের কোশ্চেন আসে, সেগুলোই আবার বিভিন্ন অন্য ফর্মে তোমরা পাবে। বায়োলজি থেকে মোটামুটি ইজিই আসে কোশ্চেন, দেওয়া থাকবে যে নিচের কোন জিনিসটিকে ব্যাকটেরিয়া বা ভাইরাস ভাঙতে পারে না, প্লাস্টিক, এই টাইপের যে কোশ্চেনগুলো হয়। বা মনেরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত কোনটি। তারপরে স্বাধীন বিন্যাসিতার ল, বা ধরো এই এডিপি থেকে এটিপিতে কনভার্ট করার জন্য কোন মৌলটি দায়ী, বা ট্রান্সপিরেশন কি, বা কোন পদ্ধতিতে হচ্ছে ওই উদ্ভিদের যে মানে ইনগ্রেডিয়েন্টস, সালোক সংশ্লেষের ইনগ্রেডিয়েন্টস পাতায় পৌঁছায়, এই টাইপের ইজি কোশ্চেনই মোটামুটি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ডোমেন রিলেটেড কোশ্চেন থাকে যেগুলো একটু কঠিন হয়ে যায়, মোটামুটি ইজিই থাকবে ধরতে পারবে বায়োলজি। এরপর আসছি যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে বলতে তো এগুলোর কোনো তো শেষ নেই, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তবুও আমি বলে রাখছি যে জিকের মধ্যে মোটামুটি হিস্ট্রি, জিওগ্রাফি এবং কনস্টিটিউশন, ইকোনমিক্স, এগুলো থেকেই কোশ্চেন আসে। হিস্ট্রি থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা জাতীয়তাবাদী আন্দোলনের যে সালগুলো বা কার কোন অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে কোশ্চেন তোমরা পেতে পারো। ইন্ডিয়ান হিস্ট্রি থেকেও মোটামুটি ওই পুরনো যে সমস্ত ওই ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন থেকে দু একটা কোশ্চেন পেতে পারো। আমার শিফটে হিস্ট্রি থেকে আমি তেমন কোনো কোশ্চেন পাইনি, একটা হয়তো পেয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে। আর জিওগ্রাফিও মোটামুটি ইজি থাকবে। এই ওয়াইন্ডের যে অ্যাক্টিভিটি, বারখান কীভাবে তৈরি হয়, এটি কার উপনদী, বা বলবে যে ভারতের ওয়েস্টার্ন প্রদেশে কোন অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছিল, রেকর্ড করা হয়েছিল। এবং জিওগ্রাফির সয়েল বা ইন্ডিয়ার যে ভূপ্রকৃতি, সেগুলো থেকে কোশ্চেন পাবে তোমরা। পাহাড়, নদী, কোন স্টেটে ইয়েলো সয়েল পাওয়া যায়, বা এই মাটির প্রকৃতিটা হচ্ছে বলে দেবে এটা কোন সয়েল হতে পারে, এরকম কোশ্চেন তোমরা পাবে। এবং ইকোনমিক্স থেকেও ইজি আসে, আরবিআই রিলেটেড বেশি আসে দেখেছি আমি। আর নর্মাল যে টার্মগুলো, এই ধরো মানে এই জিডিপি, এনডিপি, এনএনপি, তারপরে তোমার হচ্ছে ন্যাশনাল ইনকাম, এগুলো থেকে কোশ্চেন পেতে পারো। ব্যাঙ্কিং সেক্টরটা বেশি ফোকাস করে দেখেছি। এছাড়া ইকোনমিক্স মোটামুটি যে কারেন্ট আপডেট যেগুলো, সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এরপর কনস্টিটিউশনে একদম উপরে ভাষা কোশ্চেন থাকবে। ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, বা বলা থাকবে যে এই অ্যামেন্ডমেন্টগুলো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আমাদের শিপে দুটো প্রায় এসেছিল অ্যামেন্ডমেন্ট রিলেটেড কোশ্চেন। বা বেশি কিছু আর্টিকেল যেগুলো থাকে সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ফান্ডামেন্টাল রাইট খুব ইম্পর্টেন্ট, এগুলো আর্টিকেলগুলো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট একটু দেখে যাবে এগুলো থেকে, এবং অ্যামেন্ডমেন্টগুলো, এগুলো থেকেই কোশ্চেন আসবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো শেষ নেই। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে আমি বলে রাখবো যে মোটামুটি রিসেন্টগুলো যেগুলো, সেগুলো পড়ে যাবে। ডেটা ওরিয়েন্টেড, যদি কোনো ফিমেলের পার্টিসিপেশন থাকে সেটা ইম্পর্টেন্ট। ভারতের যদি রিপ্রেজেন্টেশন কোথাও থাকে সেটা ইম্পর্টেন্ট। এবং ডেটা ওরিয়েন্টেড বেশ কিছু কোশ্চেন থাকে। স্পোর্টসকে খুব ভ্যালু দেয় রেলওয়ে, স্পোর্টস রিলেটেড প্রচুর কোশ্চেন থাকে। এইগুলোই মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো মানে শেষ করতে পারবে না বললে যে এত কিছু, তবে মোটামুটি বলে রাখছি যে এইগুলো স্পোর্টস বা ফিমেল রিলেটেড যেগুলো, সেগুলোতে একটু বেশি ফোকাস করবে। ডেটা ওরিয়েন্টেড একটু পুরনো কোশ্চেনও আসতে পারে, অর্থাৎ আমি দেখেছিলাম তো আমার 2016-17 থেকে দু একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল যে ডেটা ওরিয়েন্টেড, তো সেগুলো বাদ দাও, সেগুলো ছাড়ার জন্যই হয়তো দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি একটা আইডিয়া তোমরা পেলে যে এই টাইপের কোশ্চেনগুলো আসে, যারা একদম জানো না বা যারা কোশ্চেন সলভ করছে তাদের ক্ষেত্রে এটা একটু হয়তো হেল্প হতে পারে। তো যাই হোক, আর কিছুদিন পরেই ধরো পরীক্ষা, সেখানে পুজোর আনন্দ তো অবশ্যই তোমরা এনজয় করবে, কিন্তু তার সাথে সাথে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে পরীক্ষা খুব সামনে। তাই এটা যদি আমি ক্র্যাক করতে পারি, সেখান থেকে আমার একটা এমপ্লয়মেন্ট আসবে, আমার একটা মানে স্টেবিলিটি আসবে, আমার একটা সোশ্যাল রেকগনিশন আসবে, আমার জীবনে অনেকটা কনফিডেন্স বুস্ট হবে, আমি নিজের খরচাটা নিজে করতে পারবো, আমার নিজের পছন্দ মতো জিনিসটা কিনতে পারবো। এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখবে, এগুলোই মোটিভেশন। অ্যাকচুয়ালি মানে চাকরি পাওয়ার মোটিভেশনটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই যে মানুষের যে বেসিক নিডস যেগুলো, সেগুলো ফুলফিল করার একটা মাধ্যম। এটা একটা মানে সুযোগ, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। এবং যারা এই এক্সামটাকে পাখির চোখ করে প্রিপারেশন নিচ্ছ, বা সিরিয়াসলি তোমরা চাও যে এই চাকরিটা পেলে হয়তো আমার জীবনের অনেক কিছু
পরিবর্তন হবে, আমার যেই ডিস্ট্রেস যেটা সেই ডিস্ট্রেসগুলো চলে যাবে। তো তাদেরকে আন্তরিকভাবে আমার শুভকামনা, এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। নিজের মধ্যে ওই মোটিভেশনটা ধরে রাখো। আর প্রথমের দিকে পরীক্ষা যাদের কঠিন হচ্ছে বা কিছু হচ্ছে, এগুলোতে একদম কান দেবে না। কার কীরকম শিফট আসছে, কীরকম খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষা, প্রচুর হার্ড আসছে, দু একটা হয়তো পেপার তুমি দেখলে যে এই টাইপের কোশ্চেন আসছে, ব্যাস ছেড়ে দাও। এবার নিজের প্রিপারেশনটা নিয়ে থাকো, যা হয় হবে পরীক্ষার হলে। তখন তো আর তোমার আর 3-4 দিন পরে পরীক্ষা বিশেষ কিছু করতে পারবে না, তাই সেখানে বিশেষ কিছু ওখানে টেনশন করারও কিছু নেই। মোটামুটি নিজের যে প্রিপারেশনটা সেটা নিয়েই যাও, সেটাই 100% নিজের দিয়ে আসো, এতেই দেখবে হয়ে যাবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি, এবং যারা আপকামিং এই এক্সামটার থ্রুতে রেলওয়েতে আসছো তাদেরকে অনেক অভিনন্দন। টাটা।